নমস্তে। আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে আমার ফেরার পর স্বপ্নিলের অপ্রত্যাশিত কল এসেছিল। আজ আপনারা শুনবেন স্বপ্নিলের ভিডিও কলে আমার বেসামাল কথা, এক বিপত্নিকের প্রস্তাব যা আমাকে আমার পাপার একাকিত্বের কথা অনুভব করিয়েছে, আর অলকা ম্যামের সাথে সেই ডিনার, যেখানে আমার বিবাহের আলোচনা শুরু হতে চলেছে। স্বপ্নিলের ভিডিও কল এবং বস্ত্রের রহস্য। বেসামাল কথা, স্বপ্নিলের ভিডিও কল দেখেই আমি বিছানা থেকে উঠে আবেগের বশে বলে উঠলাম, বিছানায় শুয়ে আমি আপনার কথাই ভাবছিলাম। আর তারপর, হ্যাঁ স্বপ্নিল, আমি আপনাকে খুব মিস করছি। আমার বাণীর ওপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। বস্ত্রের বাহানা, স্বপ্নিল বলল যে ওর একটা ভুল হয়ে গেছে, আমার কিছু পোশাক ওর কাছেই রয়ে গেছে, আর ও ক্যামেরা ঘুরিয়ে ওর বিছানায় রাখা সেই পোশাকগুলো দেখালো। রোমাঞ্চকর কল্পনা, আমার মনে প্রশ্ন জাগল, নিজের বিছানায় এভাবে আমার পোশাক রেখে স্বপ্নিল কি আমি সাথে আছি এমন কল্পনা করছে? আমার মনে হলো এটা ভালোই, আমার এই স্মৃতিচিহ্নগুলো ওর আবেগে আমাকে সামিল হওয়ার সুযোগ দিচ্ছে। বিষাদ ও বিদায়, স্বপ্নিল বলল যে এই স্মৃতিগুলো ক্রমশ ফিকে হয়ে যাবে, আর ও খুব তাড়াতাড়ি ভারতে আসার প্রতিশ্রুতি দিল। কল কেটে যাওয়ার পর আমি আবারও চিন্তা আর মাধুর্যে ডুবে গেলাম। অনিরাপদ বিপত্নিকের প্রস্তাব। অপ্রত্যাশিত প্রস্তাব। এক সন্ধ্যায় যখন আমি ছাত্রী সৌম্যার বাড়ি থেকে ফিরছিলাম, তখন ওর পাপা যোগেশজি আমাকে থামালেন। উনি নিজের শূন্যতা প্রকাশ করে সরাসরি আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। পিতার দর্পণ, যোগেশজির এই প্রস্তাব আমার কাছে অপ্রিয় মনে হলো, কিন্তু আমি কিছু মনে করিনি। আমি ভাবলাম, আমার পাপাও তো বিপত্নিক, পাপাও নিশ্চয়ই নিজের প্রয়োজন পূরণ করতে চান। আদর্শ ও একাকিত্ব, আমার মনে হলো যে মধ্যবয়সী বিপত্নিকের বিবাহ না করাকে সমাজ আদর্শ আচরণ হিসেবে দেখে, এই আদর্শের কারণেই আমি পাপাকে একা না ছাড়ার চিন্তায় অবিবাহিত থাকার সংকল্প নিচ্ছিলাম। নির্ণায়ক ডিনার। স্মৃতি ফিকে হওয়া, স্কুল খোলার পর আমি কাজে ব্যস্ত হয়ে পড়লাম, আর স্বপ্নিলের স্মৃতিগুলো আমার স্মৃতির থেকে ফিকে হতে লাগল। ম্যামের নির্দেশ, তখনই একদিন অলকা ম্যাম স্কুলের প্রাঙ্গণে দেখা দিলেন আর কোনো বিকল্প না দিয়ে বললেন, আজ আমরা একসাথে ডিনার করব। বিবাহের আলোচনা, নৈশভোজের পর আমরা আবারও ম্যামের বেডরুমে ছিলাম। আমার মনে এই আশা জাগল যে আজ স্বপ্নিল আর আমার বিবাহ নিয়ে কিছু না কিছু আলোচনা অবশ্যই হবে। প্রথম প্রশ্ন, ম্যাম আলোচনা শুরু করলেন, বাণী, রাশিল আমাকে বলেছে যে স্বপ্নিল তোমাকে বিয়ে করতে চায়। আমার প্রথম প্রশ্ন ছিল, এই কথা রাশিল কখন বলেছে, আমার আমেরিকা প্রবাসের আগে না পড়ে? অলকা ম্যাম স্বপ্নিলের বিবাহের ইচ্ছা নিয়ে কি প্রকাশ করবেন, আর আমি কি আমার পিতার একাকিত্বের চিন্তা দূর করে স্বপ্নিলের প্রেমকে গ্রহণ করতে পারব? রোমান্টিক আবেগ, সামাজিক আদর্শের চ্যালেঞ্জ আর নির্ণায়ক বিবাহ আলোচনা। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন। এপিসোড ৬২, স্বপ্নিলের ভিডিও কল, বিপত্নিকের প্রস্তাব এবং অলকা ম্যামের ডিনার আমন্ত্রণ। আমি একছুটে বিছানা থেকে উঠে মোবাইলের ওপর ঝাঁপিয়ে পড়লাম। মোবাইল স্ক্রিনে স্বপ্নিলের সুন্দর মুখটা উজ্জ্বল হয়ে আছে। এটা ভিডিও কল, আমি স্বপ্নিলকে আবার দেখতে পাবো। আমার মন ময়ূরের মতো নাচতে শুরু করেছে। আমি কলটা ধরলাম। হয়তো মনের মধ্যে চলা আবেগেরই প্রভাব। স্বপ্নিল কিছু বলার আগেই আমি বলে ফেললাম, বিছানায় শুয়ে আমি আপনার কথাই ভাবছিলাম। কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে, ওটার কি মানে স্বপ্নিল বের করবে ভেবে আমি খুব কুঁকড়ে গেলাম। স্বপ্নিল হাসতে হাসতে জিজ্ঞেস করছে, আপনি কি আমাকে মিস করছেন? হ্যাঁ স্বপ্নিল, আমি খুব মিস করছি। আমার মুখ দিয়ে কথাগুলো আপনিই বেরিয়ে আসছে। আমার মনে হচ্ছে আমার বাণীর ওপর আমার আর কোনো নিয়ন্ত্রণ নেই। আমার জন্য এটা অত্যন্ত আনন্দের কথা। আপনি আমাকে মনে রেখেছেন। স্বপ্নিলের মুখ থেকে আনন্দ ঝরে পড়ছে। আপনাকে আবার একবার দেখতে পাওয়া, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আমার বাণী আগের ভুলগুলো থেকে একদমই শিক্ষা নিচ্ছে না। কিন্তু আপনি কেন আমাকে আপনার দর্শন পাওয়া থেকে বঞ্চিত করে রেখেছেন? আপনি লাইটটা তো জ্বালান, স্বপ্নিল ব্যাকুল হয়ে বলছে। আমি আমার ভুল বুঝতে পারলাম। আমি লাইট জ্বালিয়েছি। কথোপকথনের মাঝে এইটুকু চিন্তা করার সময় যদি আমি আগে পেতাম,
তবে হয়তো আমি আমার বাণীর ওপর নিয়ন্ত্রণ করে ফেলতাম, কিন্তু এখন পস্তানো বৃথা। আমি মৌন হলাম। আমার লজ্জিত মুখের দিকে স্বপ্নিল কয়েক মুহূর্ত বড়ই আদরের সাথে চেয়ে রইল। এটা আমার খুব ভালো লাগছিল। বানি, আসলে আমার একটা ভুল হয়ে গেছে। তোমার কিছু পোশাক আমার কাছেই রয়ে গেছে। স্বপ্নিল মোবাইল ক্যামেরা সুইচ করে ওর বিছানায় রাখা পোশাকের ওপর ফোকাস করল। এই জামাকাপড়গুলো পরে আমি রেঞ্চের কাছের সরোবরে স্নান করেছিলাম। আমি জানি না স্বপ্নিল কি ভাবছে, কিন্তু আমার মন খুব চঞ্চল হয়ে উঠছে। নিজের বিছানায় এভাবে আমার পোশাক রেখে স্বপ্নিল কি আমি সাথে আছি এমন কল্পনা করছে? এই জন্যই কি স্বপ্নিল সেদিন এই পোশাকগুলো আমাকে ফেরত দেয়নি? আমার মনে প্রশ্নগুলো জেগে উঠেছে। আমাকে নীরব আর চিন্তায় মগ্ন দেখে স্বপ্নিলই আগে কথা বলল। এগুলো কি তোমার ঠিকানায় কুরিয়ার করে দেব? আপনার বাড়িতে আমার রয়ে যাওয়া কিছু পোশাক রাখার জায়গা নেই কি? আমি প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়েই দিলাম। তুমি কেমন কেমন কথা বল বানি। ঠিক আছে, এগুলো আমার ওয়ার্ডরোবের শোভা বাড়াবে। তুমি ভালো আছো তো? স্বপ্নিল হাসছে। হ্যাঁ, আমি ভালোই আছি, কিন্তু আমার আমেরিকায় কাটানো দিনগুলো থেকে থেকে মনে পড়ে আমি সত্যিটা বলতে দ্বিধা করিনি। আমিও তোমাকে মনে করি। এখন সব নতুন নতুন তো, কিছু সময় লাগবে, তারপর আমাদের এই সব স্মৃতি ফিকে হতে থাকবে। স্বপ্নিলকে একটু উদাসীন লাগলো। উদাসীন আমি নিজেও হয়েছি। আপনি ভারতে আসার প্রোগ্রাম করুন, আমি ওনাকে আমন্ত্রণ জানালাম। হ্যাঁ, আমাকে আসতে তো হবেই। দেখি এটা কবে সম্ভব হয়। স্বপ্নিলকে একটু ব্যস্ত মনে হলো। আমি কিছু বলার আগেই ও বলল, চলো বানি, আমি পরে কল করব। আজ আমার দিনটা অত্যন্ত ব্যস্ত হতে চলেছে। শুভ দিন, বাই। আমি আরও কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকেও শুভ দিন, বাই বলতে হলো। এভাবেই স্বপ্নিল কল কেটে দিল। স্বপ্নিল আমাকে যা জানালো তাতে আমার মন নতুন চিন্তার খোরাক পেয়ে গেল, যা নিয়ে আমি ভাবনা চিন্তা করতে পারি। স্বপ্নিল আমার পোশাক রাশিলকে দিয়ে দিতে পারত। হতে পারে স্বপ্নিল দেওয়ার চেষ্টাও করেছিল। রাশিল তো একটু দুষ্টু, ওই হয়তো স্বপ্নিলকে বলেছে, স্বপ্নিল এগুলো তুমিই সামলাও। যাই হোক, এটা তো ভালোই। স্বপ্নিলের কাছে আমার কিছু স্মৃতিচিহ্ন রয়ে গেছে। হ্যাঁ, এটা তো ভালোই। মানসিক আর শারীরিক আবেগ কি শুধু আমারই ব্যক্তিগত সম্পত্তি? এমন আবেগ নিশ্চয়ই স্বপ্নিলেরও অনুভূতিতে আসে। ভালোই হলো, এই স্মৃতিচিহ্নের মাধ্যমে ওর আবেগে আমি সামিল থাকব। আমি নিজেই নিজেকে তর্ক বিতর্ক করছি। এই বৈচারিক মন্থনে আমার মনের মধ্যে একটা মিষ্টি ভাব মিশে যাচ্ছে। এরই সাথে আমি ঘুমে আচ্ছন্ন হলাম। পরদিন থেকে আমি চেয়ে থাকলাম পাপা যেন স্বপ্নিল সম্পর্কে আমার সাথে কোনো কথা বলেন। আমার একটা অভিযোগও আছে, অলকা ম্যাম কেন আমাকে ওনার সাথে ডিনারের জন্য ডাকছেন না। দিন এভাবেই কাটছে। স্কুলের গরমের ছুটি প্রায় শেষ। আমার নজর সৌম্যার দিকে গেল। ও কেমন আছে? ও নিজের মাকে হারিয়েছে। এক সন্ধ্যায় আমি স্কুটি নিয়ে ওর বাড়ি পৌঁছালাম। সৌম্যা এখন অনেকটা সামলে নিয়েছে দেখে আমার শান্তি হলো। আমি ওর থেকে বিদায় নিলাম। একটু দূরেই গিয়েছি, তখনই সামনে থেকে আসা এক বাইক আরোহী আমাকে থামার জন্য হাত দেখালো। হেলমেট পরা থাকায় আমি ওনাকে চিনতে পারিনি। আমি অবাক হলাম, কে এই লোক যে হেলমেটেও আমাকে চিনতে পারছে। আমি একটু ভয় অনুভব করলাম, তবুও স্কুটিটা ধারে দাঁড় করালাম। উনি আমার পাশে এলেন, বাইক থামিয়ে নিজের হেলমেট খুললেন। ইনি সৌম্যার পাপা যোগেশজি। আমিও নিজের হেলমেট খুললাম আর কৌতূহল নিয়ে মাথা নেড়ে ওনাকে অভিবাদন জানালাম। উনি প্রয়োজনের চেয়ে বেশি আনন্দ প্রকাশ করছেন। আমাদের মধ্যে সৌজন্যের কথাবার্তা হলো। আমি যাওয়ার জন্য একটু তাড়া দেখালে উনি বললেন, বানি ম্যাম, নিজের স্ত্রীকে হারিয়ে আমার খুব ফাঁকা ফাঁকা লাগে। উনি থামলেন। আমি ভাবছি এমন কথা উনি আমাকে কেন বলছেন। আমি পুনরায় বিবাহ করে নিই, এটাই আমার এই শূন্যতা দূর করার একমাত্র পথ মনে হচ্ছে। আমার একটা প্রস্তাব আছে, আমি আপনাকে বিবাহ করতে চাই। আপনি এটা নিয়ে ভাববেন। যদি এটা আপনার কাছে গ্রহণযোগ্য না হয়, তবে এই বিষয়ে কাউকে বলবেন না। উনি এমনভাবে বলছেন যেন বারবার মুখস্থ করার পর কেউ কোনো কথা বলছে। এটা একেবারেই অপ্রত্যাশিত আর হঠাৎ করে ঘটল। উনি আমার প্রিয় ছাত্রীর বাবা। আমি নিজেকে শান্ত রাখলাম। আমি আপনার প্রস্তাব নিয়ে চিন্তা করব, ওনার থেকে নিস্তার পাওয়ার জন্য আমি বললাম। প্রস্তাবটা দেওয়ার পর ওনাকে একটু শান্ত দেখালো।
উনি ঠিক আছে বলে বাইক স্টার্ট দিলেন। আমি আমার বাড়ির দিকে রওনা হলাম। আমেরিকা থেকে আসার পর এটাই প্রথম দিন যখন আমার নজর স্বপ্নিলের থেকে সরেছে। সেই রাতে আমি বিছানায় শুয়ে যোগেশজির প্রস্তাবের কথা ভাবছি। যদিও যোগেশজির প্রস্তাব আমার কাছে অপ্রিয় মনে হচ্ছে, তবুও আমি ওনার ওপর রেগে যাইনি। এর কারণ হলো আমার পাপা। উনিও একজন বিপত্নিক। বিপত্নিক হওয়ার সময় ওনার বয়সও প্রায় এটাই ছিল যা আজ যোগেশের। আমি কল্পনা করছি, যদি আমার পাপা পুনরায় বিবাহ করতেন তবে পরিস্থিতি কী হতো। আমার পাপার মানসিক আর শারীরিক প্রয়োজনও তো ওটাই হতো যার জন্য যোগেশ পুনরায় বিবাহ করতে চায়। ভালোই হয়েছে, এমন প্রস্তাবে আমি যোগেশকে কোনো কড়া কথা বলিনি। প্রত্যেক মানুষই তো সহজভাবে নিজের প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে। যোগেশজি সেই চেষ্টা করেছেন, তো এতে মন্দ কি? যদি আমার পাপা আমার মা চলে যাওয়ার পর পুনরায় বিবাহ করতেন তবে হয়তো আজ উনি একা হতেন না। উনি একা না হলে আমিই বা কেন অবিবাহিত থাকার জেদ ধরতাম। মধ্যবয়সী বিপত্নিকের বিয়ে না করাকে সমাজ এক আদর্শ হিসেবে দেখে, কিন্তু এমন আদর্শের ফল অন্তত আমার জীবনের জন্য খুব একটা সুখকর মনে হচ্ছে না। আমি পাপাকে একা না ছাড়ার চেষ্টায় এখন পর্যন্ত অবিবাহিত রয়ে গেছি। পাপার জীবনের কোনো ভরসা নেই। উনি যখন থাকবেন না তখন পর্যন্ত আমার বিয়ের বয়স অলকা ম্যামের মতোই বেরিয়ে যাবে। অলকা ম্যাম তো ব্রহ্মচর্য অনায়াসেই পালন করেছেন। আমি কি তেমনটা পারব? স্বপ্নিল আমার জীবনে আসার পর এখন আমার এতে সন্দেহ হচ্ছে। সেই রাতে ঘুমানোর আগে আমি এটা নিয়ে অনেক কিছু ভেবেছি। আমি খুব তাড়াতাড়ি যোগেশজির সাথে দেখা করে কথা বলবো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। স্বপ্নিলের কল আর আসেনি। বারবার আমার মনে হয়েছে ওকে কল করি, কিন্তু আমি একটু লজ্জা পাচ্ছিলাম। রাশিল, অলকা ম্যাম বা পাপা কেউই আমার বিবাহ নিয়ে কোনো কথা বলেননি। এই মাঝে গরমের ছুটি শেষ হয়ে গেল। এখন স্কুল খুলে গেছে। স্কুলের কাজে ব্যস্ত হয়ে পড়ায় আমেরিকা আর স্বপ্নিলের স্মৃতিগুলো আমার স্মৃতির থেকে ফিকে হতে লাগল। তখনই একদিন স্কুল প্রাঙ্গণে অলকা ম্যামের সাথে দেখা হলো। আমি খুব খুশি হয়ে ওনাকে নমস্কার জানালাম। উনি খুব ব্যস্ত বলে মনে হলো। নমস্কার, আজ আমরা ডিনার একসাথে করব, উনি আমাকে কোনো সুযোগ না দিয়েই বললেন। যদিও আমি ঠিক আছে বলে সম্মতি জানালাম, কিন্তু উনি ওটা না শুনেই চলে গেলেন। আমি খুব খুশি হলাম। আমার মনে এই আশা জাগলো যে ম্যাম আজ স্বপ্নিল আর আমার বিবাহ নিয়ে কিছু না কিছু আলোচনা অবশ্যই করবেন। যদি তেমনটা হয় তবে ওনাকে কি বলতে হবে সেই নিয়ে ওনার বাড়ি পৌঁছানোর আগেই আমি অনেক ভাবনা চিন্তা করে নিলাম। যেমনটা হয়ে এসেছে, নৈশভোজের পর আমরা পুনরায় ম্যামের বেডরুমে ছিলাম। কথার সূত্রপাত উনিই করলেন। বানি, রাশিল আমাকে বলেছে যে স্বপ্নিল তোমাকে বিয়ে করতে চায়। ম্যাম আমার মুখের দিকে চেয়ে বললেন। এই কথা রাশিল কখন বলেছে? আমার আমেরিকা প্রবাসের আগে না পড়ে আমি ওনাকে জিজ্ঞেস করলাম। জেমিনাই এর পর্যালোচনা, সৃজনশীল নির্দেশনা এবং উপস্থাপনা নির্দেশ। প্রিয় শ্রোতাগণ, এপিসোড ৬২ বাণীর জন্য একটি আবেগময় যাত্রা। একদিকে স্বপ্নিলের প্রেম, অন্যদিকে বাস্তব জীবনের কঠিন পরিস্থিতি। ভিডিও কল আর যোগেশের প্রস্তাব গল্পে একটি নতুন মোড় নিয়ে এসেছে। ম্যামের সাথে বাণীর এই ডিনার পরবর্তী এপিসোডের জন্য দারুণ কৌতূহল সৃষ্টি করে। এপিসোড ৬২ সমাপ্ত।